বাংলাদেশের রাজনীতিতে নতুন স্লোগান, নো ভোট নো ভোট। দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের আহ্বান। কিন্তু প্রশ্ন এখানেই, এই ডাক রাজনৈতিকভাবে কতটা বাস্তবসম্মত? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে এ নিয়েই আলোচনা করব। আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস কোষ্টায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, নো ভোট নো ভোট এই স্লোগানটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বাস্তবে কতটা গ্রহণযোগ্য হবে? দেখো, এটা মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের যে এখনো যেটুকু সমর্থক রয়েছে বা যারা ভোট দেন তাকে, তিনি তার বিশ্বাস যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে উনি স্লোগানটা, রাজনৈতিক স্লোগান তো বটেই, এরকম একটা ডাক দিয়েছে। কিন্তু এর বাস্তবতাটা কি হবে সেটা নিয়ে আমি ভীষণই সন্দিহান। আর এই নিজের অস্তিত্ব বজায় রাখা, রাজনৈতিক সত্তা, ওনাদের স্ট্যান্ড পয়েন্ট, এটা একটা জাস্ট ডেফিনেশন বলতে পারো যে এখনো যে আওয়ামী লীগ আছে তার ডেফিনেশনের জায়গা থেকে উনি দলের সর্বোচ্চ নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী। একটা এই জাতীয় স্লোগান না দিলে ওনারা অস্তিত্বের সংকটে পড়বে বা পড়তো। নিজেদেরকে জাহির করা বলবো না, আমরা যে এখনো আছি বাংলাদেশের মাটিতে তা জানান দেওয়া এক জাতীয়। তুমি এবং বলতে চাইছো যে এবং আওয়ামী লীগ শুধু তাই নয়, সংকটে পড়েছে বাংলাদেশে? অবশ্যই অস্তিত্ব সংকট বটেই, এবং এটা একটা জানান দেওয়া যে দেখো, সকলে দেখো, আমরা আমাদের ছাড়া বাংলাদেশের ভোট হচ্ছে, সেই জন্যই নো ভোট নো ভোট। নৌকো যেখানে নেই, ভোটও সেখানে নেই। কিন্তু পরমাশিস, গত কয়েক মাসে আমরা কি দেখেছি? আওয়ামী লীগের ডাকা শাটডাউন সফল হয়নি, ঝটিকা মিছিল এখন কার্যত অদৃশ্য, রাস্তায় নেই সাংগঠনিক কোনো কর্মসূচি, প্রশাসনিক চাপে নয় বরং মানুষের অনীহার কারণেই এই নীরবতা দলটির। এটি তো এখন বাংলাদেশে দৃশ্যমান। একজন নেত্রী দেশ ছেড়ে গেছেন, কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গেছেন তার দেশে। এই অবস্থায় দেশের বাইরে বসে দেয়া ভোট বয়কটের ডাক মাঠের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে? এই প্রশ্নটা তো প্রথমেই বললাম, যার কোনো বাস্তবতা নেই। এটা দেওয়ার কথা তাই দিয়েছেন, যার কোনো বাস্তবতা নেই। আমি অঙ্ক বুঝি না, অঙ্ক করতেই পারি না, আমাকে অঙ্ক বইও দিয়েছে, ছাত্রবন্ধুও দিয়েছে, আমি তো মাথা দিয়েই আমার ঢোকে না। তো এ বিষয়ের এর তো কোনো বাস্তবতা নেই। দিতে হয় তাই দিয়েছে, এর কোনো বাস্তবতা নেই। আমরা তো আগে দেখেছি, যেটা তুমি বললে, ঝটিকা মিছিল, শাটডাউন, ওনারা নিজেরাই তো শাটডাউন হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে। সেটা আমরা বলছি না, বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, সব জায়গা থেকেই যে তথ্য আমরা পাচ্ছি যে দলটাই তো শাটডাউন হয়ে গেছে। তো সেখানে নো ভোট নো ভোট এই কথা যিনি এখন বলছেন বাংলাদেশের নির্বাচনের আগে, ওনারা সরকারের ক্ষমতায় ছিলেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন, 15 বছরের সরকার, ওনাকে যদি এই কথা বলা হয়, আপনি কোন প্রেক্ষিতে এই স্লোগানটা বাংলাদেশের মানুষের জন্য দিচ্ছেন? তাহলে 5ই আগস্ট হয়েছিল কেন? যাদের উদ্দেশ্যে বলছেন তারা কোথায়? তারা গণঅভ্যুত্থানকে আটকাতে পারেনি কেন? এর উত্তর কে দেবে? বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন, সে দেশের আইন ব্যবস্থা। আমি ধরে নিচ্ছি বিতর্ক হচ্ছে এগুলো নিয়ে, হোক, বাস্তবিক দিকটা কি? ওনাকে তো চলে আসতে হয়েছে। দেবে না ভোট, নো ভোট নো ভোট। ওনারা আওয়ামী লীগের লোকেরা ভোট দেবে না? কত পার্সেন্ট আছে? আমি তো আগের দিন বললাম, যত ভোটার হয় একটা দেশে বা একটা রাজ্যে, যত ভোটার হয় সবাই কি ভোট দেয়? ভোট তো সবসময় 70% পড়ে, 30% বাদ থাকে। সেই 70% ভোটের উপর নির্ভর করেই তো সরকার পরিচালনা হয়। কেউ পেল 45%, কেউ পেল 20%, কেউ পেল 5%। ওই 45% ভোটের বিচারে সে সরকার গঠন হয়। আরেকটা পয়েন্ট যুক্ত হবে, আওয়ামী লীগের সময় যারা বেনিফিশিয়ারি, যারা সবচেয়ে সুবিধাভোগী, তারা কি এখন বাংলাদেশে রয়েছে? আর যারা যে অংশটি রয়েছেন বলে মনে হয়, তারা তো এই বাস্তবতা মেনে এই নতুন বাংলাদেশকেই অ্যাডজাস্ট করে গেছে। তাদের ভোটটাও তো এখন আমার মনে হয় যে তাদের ভোটটাও সুইং হয়ে যাবে। পাড়ায় টিউবওয়েল দেখেছো ছোটবেলায়? এখন আর টিউবওয়েল খুব বেশি দেখা যায় না। একটা টিউবওয়েল যেখানে তৈরি করা হয়, সেই টিউবওয়েলটা যখন নষ্ট হয়ে যায়, পাশে আরেকটা টিউবওয়েল তৈরি করা হয়। ওই টিউবওয়েলটাকে মাথাটা খুলে নেয়, পাইপগুলো পড়েই নষ্টই হয়ে যায়। সুবিধাভোগী যখন বলছো, সুবিধা তুমি যেখান থেকে পেয়েছো, এখন যে তোমাকে সুবিধা দেওয়ার জায়গায় নেই, সেই সুবিধাভোগী কোন দিকে যাবে? এই পাশের টিউবওয়েলটাই যাবে। এটা বাস্তবতা। আরেকটা বিষয় বড় পরিবর্তন লক্ষণীয় পরমাশিস। আগে যারা এই ধরো শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে গলা ফাটাতেন, যেমন কিছু মিডিয়া রয়েছেন, কিছু সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন, আজ কিন্তু তারা আগের জায়গাতে নেই। তারা খুব বেশি প্রশংসা করছেন বর্তমান সরকারের, এমনটা নয়, কিন্তু আবার এটাও করছেন না যে হাসিনার 15 বছরের শাসনের সঙ্গে তুলনা করছেন। তারা পুরনো শাসন ফিরিয়ে আনার পক্ষেও তারা নস্টালজিক এমন কোনো আচরণও তারা করছেন না, বরং
এক ধরনের নীরব বাস্তববাদ হয়ে পড়েছেন। মানুষের মনোভাব বুঝে নতুন বাস্তবতাকে অনেকেই অঘোষিতভাবে মেনে নিচ্ছেন। এটাও কি এখনো রাজনীতির কথা মানুষের পক্ষে, মানুষ যেখানে আমরা সেখানে, বুঝেছো? এটা রাজনীতিকরা যেমন করে, ব্যবসায়ীরা তেমন করে, ইন্টেলেকচুয়ালরা করে, শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা করে। মিডিয়াও এখানে করে। একটু শব্দ তোমায় ব্যবহার করি, সুযোগ সন্ধানী। একদমই তাই। কিছু করার নেই। এটা উনি বলেছেন নির্বাচনের আগে, এটা একটা অস্তিত্ব সংকট থেকে বলেছেন, কিছু তো একটা বলতেই হবে। তো সেটা নিয়ে এটা আলোচনায় আসবে। আমরা যেমন আলোচনায় বসেছি, বিভিন্ন পত্রপত্রিকায় আলোচনা আসবে, অনেক জায়গায় ব্রেকিং হবে, উনি এই কথা বললেন, এটা নিয়ে অনেক অনেক ডিজিটাল মিডিয়া আলোচনা হবে। তো বাস্তবতা হচ্ছে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ সবকিছু বাস্তবতার উত্তর দিয়ে দেবে ভোট বাক্সে। একদমই, মাত্র 27 দিন বাকি পরমাশিস। এই সময়ে এসে হঠাৎ এমন একটি বার্তা, নো ভোট নো ভোট। এটা কি সত্যিই নির্বাচন ভাঙার ডাক, নাকি আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করে তোলার শেষ চেষ্টা? কারণ দল এখনো মানুষের সামনে নমনীয় নয়, মাঠে তেমন কোনো সক্রিয় সংগঠনও নেই, নেতৃত্বের বড় অংশই এখন বিদেশে পালিয়ে রয়েছেন। এই প্রেক্ষাপটে এই বার্তাকে অনেকে দেখেছেন একটা রাজনৈতিক রিমাইন্ডার হিসেবে। দেখো, যারা মাঠে নেমে কাজ করে, নেতারা নেই, সর্বোচ্চ নেত্রী নেই। তুমি যদি আমার অঞ্চল, আমি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের প্রেক্ষিত দেখি, ধরো একটা বুথ, একটা যে কোনো ইলেকশন বুথে কম বেশি 1000 থেকে 1200 ভোটার থাকে। সেই বুথকে যারা পরিচালনা করে, দেখে যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, তারা সকলেই জানে যে এই বাড়িতে 16টা ভোট, এই বাড়িতে 4টে ভোট, এই বাড়িতে 5টা ভোট, এবং সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা কিন্তু সে নির্বাচনী বুথে থাকে। নির্বাচন যারা পরিচালনা করে তারা সরকারি পর্যায়ের লোকেরা থাকে এবং রাজনৈতিক দলের লোকেরা থাকে। মানুষের কি খেয়ে দিয়ে কাজ নেই? আমি ভোট দিতে যাব না, ভোট দেব না, এটাতেও ওই মার্ক হয়ে যেতে পারে। এই নিরাপত্তাটা কে দেবে? আগে দিয়েছো ভোট, এখন কেন দিতে গেলে না? এটা কোনোদিন বাস্তব? খুব বিশাল আমার কাছে জনসমর্থন আছে, কিন্তু আমি জায়গা পাচ্ছি না, তখন একটা রেভলিউশন তৈরি হয়। তুমি যদি তুমি তুমি তোমার বাড়ি যেখানে, তুমি যদি ভোট না দিতে যাও, তোমার পাড়ারই একটা রাজনৈতিক দলের দাদা লোক পরের দিন বলবে, দাদা বাজারে দেখা হলো বা বাজারে যাচ্ছ, দাদা কালকে তো ভোটটা দিতে আসলেন না। হয়তো ভোটটা তুমি ওদের দিতে না, অন্য লোককে দিতে। এইসব রিস্ক কোনো দেশে আমার তো মনে হয় না, যে ঠিক আছে আমি ভোটটা না দিই, আমি ভোটটা অন্যকে দেবো, ভোটটা আমি নো ভোটে দিয়ে আসবো, আঙুলে কালিটা তো লাগিয়ে আসবো। আর বাস্তবতা হচ্ছে তো ভোট হয় 70% লোকের ভোটে ভোট হয়, 70 থেকে 80% ভোট হয়, 20% তো লোক ভোট দেয় না। দেখো, এখানে কিন্তু আমাদের ভারতীয় দিক থেকেও বেশ কিছু বিষয় উল্লেখ করার মতো, এবং সেগুলো অবশ্যই এর সঙ্গে খুবই প্রাসঙ্গিক। এক সময় দিল্লি ঢাকাকে অনেকটাই শেখ হাসিনা বা আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে, সেটি আমরাও বিভিন্ন সময় আলোচনা বা সমালোচনা করেছি। কিন্তু এখন সেই জায়গাটি কিছুটা পরিবর্তন হয়ে আজকে কি দাঁড়িয়েছে, সেটা আজকে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা নেত্রীরা আগের মতো করে মিডিয়াতে তেমন একটা সক্রিয় নেই, কিংবা মিডিয়াতে তারা খুব একটা বেশি জায়গা পাচ্ছে না। ভারতীয় সংবাদ মাধ্যমেও মানে এক চোখা যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে কিছুটা হলেও আমরা তুমিও বলেছিলে, গত কয়েকদিন ধরে বলছিলে যে আগের মতো আর শেখ হাসিনা নির্ভর, আওয়ামী লীগ নির্ভর খবরের কাগজে বা টেলিভিশনগুলোতে শিরোনাম হচ্ছে না। এই বাস্তবতাটা কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ভাবাচ্ছে বলে মনে হচ্ছে। এটা প্রকাশ্যে বলা হচ্ছে না, কিন্তু যে টিউনিং এ চেঞ্জ হচ্ছে, তাতে ভারত সরকারের সঙ্গে আমাদের ভারতীয় গণমাধ্যমের টিউনিংও যে চেঞ্জ হচ্ছে সেটা পরিষ্কার। এবং সেটা কিন্তু ভোটের আগে, মানে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা নেত্রী, একদম শীর্ষ নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালেও কিন্তু চিন্তার ভাঁজ বাড়াচ্ছে বলে অনেকে বলছেন। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমায় ফোন করো বা আমি ফোন করি, যে আমরা প্রতিদিন যে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে কথা বলি, যে বিষয়টা তো পেতে হবে, আমরা কি প্রসঙ্গে কথা বলবো। তো গণমাধ্যম, সরকারি গণমাধ্যমের বিষয়টা আলাদা, বেসরকারি গণমাধ্যম টিআরপি বাড়ানোর জন্য অনেক বিতর্কিত বিষয় নিয়ে খুঁচিয়ে একটু বিদ্বেষমূলক, মানে ভারতের কিছু গণমাধ্যম একটু বাংলাদেশি বিদ্বেষমূলক স্টোরি লাইন করলে টিআরপি ভালো হবে, তাদের ব্যবসা ভালো হবে, তাদের কাগজের সার্কুলেশন বাড়বে, ডিজিটালে এখন তো সব চ্যানেলেরই ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে একটা রোজগারের জায়গা আসে। সবাই তারা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে করে। পাশাপাশি খবর খুঁজতে হয়, রাত 12টার সময় থানা থেকে, বিভিন্ন সাব ডিভিশনের থানাতে বলছে একটা কোনো ইনসিডেন্ট নেই, একটু দেখুন না, একটু খোঁজ নিন না, এরকম হয়। তো আজকে বাংলাদেশের যে প্রসঙ্গ, বাংলাদেশে এখন এই মুহূর্তে আলোচিত বিষয় কি, সবচেয়ে আলোচিত বিষয় ব্যক্তিত্বকে ডক্টর ইউনূস, তারপর তার অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা। গত কয়েকদিন ধরে সর্বোচ্চ আলোচনায় কি আসছেন? আসিফ নজরুল সাহেব যখন পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিলেন, সঙ্গে সঙ্গে তার
বিষয়টা আসলো। এখন তো এরা অপ্রাসঙ্গিক জায়গায় চলে গেছে, এরা তো নেই ক্ষমতায়। তো ভারতের মিডিয়াও তো সব দেশের খবরের কাগজ বা টেলিভিশন মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া যাই বলো, তোমার তো প্রাসঙ্গিক জায়গায় থাকতে হবে, তবে তুমি আলোচনার জায়গায় থাকবে। তুমি এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছো। বাংলাদেশের জাতীয় নির্বাচন যে হবে 12 তারিখ, যে কটা রাজনৈতিক দল দাঁড়িয়েছে, যারা ভোটে অংশ নিচ্ছে, রেজাল্টের দিন আওয়ামী লীগ কটা ভোট পেলে এটা কেউ জিজ্ঞেস করবে? এটা তো প্রশ্ন নেই, তারা তো ভোটেই নেই। তারা তো এখন মানে সে দেশের কোন রাজনৈতিক কর্মসূচি বা ভোটে দাঁড়াতে পারো, তারা নিষিদ্ধ। তাহলে সেদিনকে আমরা কাকে নিয়ে আলোচনা করব? এনসিপি কটা ভোট পেলো, জামাত শিবির কটা ভোট পেলো, বিএনপি কটা ভোট পেলো, অন্যান্য রাজনৈতিক দল কত ভোট পেলো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভারতের ক্ষেত্রেও ভারতের গণমাধ্যম সেদিন কি করবে? এত ভোটে এগিয়ে, ও এত ভোটে এগিয়ে, এই দল। একদমই তো স্বাভাবিকভাবে প্রাসঙ্গিকতা হারাচ্ছে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত বা আলোচনার কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আর আজকে এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব। প্রতিদিনকার মতো আমাদের ভিডিও প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করা হয়, দেখার আমন্ত্রণ রইল। তুমি যেটা বলছিলে ডাক্তার ইউনূস সরকারের বা ডাক্তার ইউনূসের এই উদ্যোগের কথা, দেখো এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা প্রোপাগান্ডা টিম সেল তৈরি হচ্ছিল এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছিল যে এই ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে না, সারা জীবনের জন্য তিনি ক্ষমতায় বসেছেন, নির্বাচন করবে না, এরকম ধরনের একটা প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছিল। এবং ওনার রাজনৈতিক পেজ থেকেও, যে তোমার ভেরিফাইড পেজ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অডিও বার্তাতেও পরিষ্কার বলা হচ্ছে। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে যে নির্বাচন তো আর মাত্র 27 দিন বাকি, লড়াইটা তো এখন হাসিনা বনাম ডক্টর ইউনূসের মধ্যে, তাই না? মানে একদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আর অন্যদিকে দেশের বাইরে বসে থাকা ভোটের বৈধতার প্রশ্ন তোলা শেখ হাসিনা। কিন্তু সমস্যা একটাই পরমাশিস, রাজনীতিতে আখ্যান টিকে থাকে মাঠে থাকলে। অর্থাৎ মাঠে যখন তিনি নেই তখন উনি কিভাবে এই যে ন্যারেটিভস সেটি এস্টাবলিশ করবেন। মাঠ না থাকলে স্লোগান থাকে কিন্তু প্রভাব থাকে না। প্রিয় দর্শক, শেষ করব আজ প্রশ্নটা আর এটা নয়, নো ভোট নো ভোট, ঠিক না ভুল। প্রশ্নটা হলো, দেশের ভেতরে থাকা মানুষদের মন না জিতে দেশের বাইরে বসে দেয়া ডাকে রাজনীতি কি আবার প্রাণ ফিরে পাবে, নাকি এটা শুধুই একটি হারাতে বসা দলের শেষ রাজনৈতিক উপস্থিতি জানানোর শেষ চেষ্টা? বাংলাদেশের নির্বাচন হবে ব্যালটে, কিন্তু শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে এই ডাক আদৌ কেউ শোনেন কিনা তার উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।